প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। পুনেতে খুন পরিযায়ী শ্রমিক, পরিবারের সঙ্গে সাক্ষাতে পুরুলিয়ায় অভিষেক। নিপা আক্রান্ত মহিলা নার্সের মৃত্যু, ভাইরাসের সংক্রমণে প্রথম প্রাণহানি রাজ্যে। শিক্ষাঙ্গনে দুষ্কৃতী হামলা, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। মমতাকে অসম্ভব ঈর্ষা করেন নির্মলা, একটু ঝগড়ুটে গোছের, বেনজির আক্রমণ কল্যাণের। অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কিসে পড়ল সম্মতি? বন্ধ নাগরিক স্বাধীনতার পরিপন্থী, মমতার নীতির সঙ্গে সহমত শশী থারুর। বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ধৃতদের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। ইটভাটায় আটকে ভিনরাজ্যের শ্রমিকের পরিবার, উদ্ধার করল তাহেরপুর থানার পুলিশ। পরীক্ষার্থীর চোখের জল মুছিয়ে দেবদূতের মতো বাইকে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিলেন ট্রাফিক ওসি। বালি মাফিয়াদের সঙ্গে বিজেপি নেতার সাগরেদদের যোগ, মুখে কুলুপ ইডি সিবিআইয়ের। আমি তৃণমূলকে ভোটও দেব, দোর্দণ্ড প্রতাপ মজিদ মাস্টারের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা। এবার আবাসনে ভোট কেন্দ্র, মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরকে জানালো কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় এখন তুরুপের তাস, বিজেপির পরিকল্পনা ঠিক কি? বিধানসভা নির্বাচনে প্রার্থী হতে চেয়ে পাঠানো হচ্ছে চিঠি, তৃণমূল ভবনে বায়োডেটায় 6 লাখ। উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের গোলাপ, পেন ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা তৃণমূলের। বাংলার পরিযায়ী শ্রমিক খুনে গর্জে উঠলেন মমতা, দ্রুত গ্রেপ্তারের দাবি। ছেলের ভবিষ্যৎ বাঁচাতে 2 কিলোমিটার পথ কাঁধে করে পরীক্ষা দিতে নিয়ে গেলেন বাবা। মোদির রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে চান না ট্রাম্প, ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলল নয়াদিল্লি। তলায় তলায় বিজেপির হয়ে ভোট করান, অনুব্রতকে পরামর্শ সৌমিত্রর, পাগল ছাগল পাল্টা তোপ কেষ্টর। শুক্রবারই খালি করা হবে মোদির দপ্তর, ঠিকানা বদলের আগে সাউথ ব্লকে শেষ বৈঠকও করবেন প্রধানমন্ত্রী। ভিড় বাড়ছে জগন্নাথ ধামে, 200 কোটি ব্যয়ে দীঘায় অত্যাধুনিক হোটেলে গড়বে হিডকো। বামেদের সঙ্গে সম্পর্ক এখন অতীত, দলীয় সম্মেলনে অবস্থান স্পষ্ট করল কংগ্রেস। সাংসদ পদ বাতিল, ভোটেও লড়তে দেওয়া যাবে না রাহুলকে, সংসদের নোটিশ বিজেপির। সিপিএমকে চাপে রাখছে আইএসএফও, সেলিমদের ঢিলেমিতে ক্ষুব্ধ নৌশাদ এককভাবে প্রার্থী ঘোষণার পথে। বাবরি নামে মসজিদ করলে ভেঙে দেব, হুমায়ুনকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে গিয়ে আবার খুন হলো বাংলার এক পরিযায়ী শ্রমিক। মহারাষ্ট্রের পুনেতে কাজ করতে গিয়েছিলেন পুরুলিয়ার পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতো। পুনের শিকারপুর থানার কড়েগাঁওয়া ভীমা এলাকায় তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। বাংলা ভাষায় কথা বলা জেরেই এই খুন বলে অভিযোগ। এই ঘটনায় এবার পুরুলিয়ায় যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে পুরুলিয়ায় গিয়ে নিহত সুখেন মাহাতোর পরিবারের সঙ্গে দেখা করবেন ডায়মন্ড হারবারের সাংসদ, আর তাই নয়াদিল্লি থেকেই ফিরেই পুরুলিয়া রওনা হবেন তিনি জানান। পুলিশ সূত্রে খবর, পুরুলিয়ার বড়াবাজার থানার তুমুরসাওয়ালের বাঁধডি এলাকার বাসিন্দা সুখেন মাহাতো পুরুলিয়া থেকে পুনেতে কাজ করতে গিয়েছিলেন তিনি। বুধবার দুপুরে পুনের শিকারপুর থানার কড়েগাঁও ভীমা এলাকা থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। আজ এই ঘটনার কথা শুনে গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তিনি দোষীদের বিরুদ্ধে। অন্যদিকে নিহত শ্রমিক সুখেন মাহাতোর পরিবারের অভিযোগ, সুখেনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শিকারপুর থানাতে অভিযোগ দায়ের করেছে পরিবারকে তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। এই আবহে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলতে আগামীকাল পুরুলিয়া যাবেন তৃণমূল সাংসদ। তার সঙ্গে আরও বেশ কয়েকজন স্থানীয় নেতা নেত্রীরা থাকবেন বলে সূত্রের খবর। 2021 সাল থেকে পুনেতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন সুখেন মাহাতো। কেড়েগাঁও ভীমার পাশে সনদবাড়ি এলাকায় গাড়ির সরঞ্জাম তৈরির কোম্পানিতে কাজ করতেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পরে সরব হয়েছে পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এছাড়া তৃণমূল কংগ্রেস নেতাদের দাবি, স্রেফ বাংলা ভাষায় কথা বলার কারণেই কুর্মী জনজাতির এই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে। বাংলাতে কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে হেনস্থার শিকার হতে হয়েছে বাংলা শ্রমিকদের। এমনকি মারধর থেকে আটকে
রাখার মতো ঘটনাও আগে ঘটেছে। এবার পুনেতে দেহ উদ্ধার হয়েছে, যা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। বাড়িতে একমাত্র উপার্জন করতেন সুখেনী, এখন তাকে হারিয়ে দিশেহারা পরিবারের সদস্যরা। এই অবস্থায় পরিবারের পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। নিপা নিয়ে উদ্বেগ কমেছিল খুব বেশি দিন হয়নি, এরই মধ্যেই ফের আতঙ্ক ধরালো এই ভাইরাস। রাজ্যে প্রথম নিপা আক্রান্তের মৃত্যু। বারাসতের হাসপাতালে গত 1.5 মাস ধরে চিকিৎসাধীন ছিলেন মহিলা নার্স। গতকাল সকালেই তার মৃত্যু হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। গত 4 জানুয়ারি থেকে অসুস্থ ছিলেন ওই মহিলা নার্স। এরপর হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিনের মধ্যেই অবস্থার অবনতি হয়ে কোমায় চলে যান তিনি। দীর্ঘদিন ভেন্টিলেশনে রেখেই তার চিকিৎসা চলছিল। গত মাসের শেষেই শরীরের কিছুটা উন্নতি হওয়ায় তাকে ভেন্টিলেশনের বাইরে আনা হয়েছিল। যদিও সেই সময়ে চিকিৎসকরা জানিয়েছিলেন মহিলা নার্স এখনও সংকটমুক্ত নন। বারাসতের হাসপাতালের তরফে জানানো হয়েছে মহিলা নার্সের ডায়রিয়া হয়েছিল, এছাড়াও জ্বরেও ভুগছিলেন তিনি। সেই অবস্থায় প্রথমে কাটোয়া, তারপর বর্ধমান মেডিকেল কলেজ এবং শেষে কলকাতায় স্থানান্তরিত করা হয়। রক্তের নমুনা পরীক্ষায় জানা যায় তিনি নিপা আক্রান্ত। 14 জানুয়ারি থেকে বারাসতের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই নার্স। প্রসঙ্গত এখানেই কর্মরত ছিলেন তিনি। গত 39 দিন ধরে তার চিকিৎসা চলছিল। চিকিৎসক সূত্রে জানা গেছে নিপায় আক্রান্ত হওয়ার কারণে নার্সের শরীরে যে ক্ষতি হয়েছিল তা সামলে উঠতে পারেনি, যার কারণে এই মৃত্যু বলে অনুমান। এই মহিলা নার্সের সঙ্গে আরও একজন পুরুষ নার্স নিপা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তবে তাকে কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতেই নিপা ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছিল বাংলায়। এই দুই নার্সের সংক্রমিত হওয়ার খবর সামনে আসতেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর। নিপা মোকাবিলায় প্রয়োজনীয় গাইডলাইন প্রকাশ করা হয়। কয়েকদিনের মধ্যেই মহিলা নার্সের শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি কোমায় চলে যান। যারা এই দুইজনের সংস্পর্শে এসেছিলেন এমন 82 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল, যদিও তাদের কারো শরীরে ভাইরাসের উপস্থিতি মেলেনি। রাজ্যের বন বিভাগ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি মিলিয়ে কলকাতার বিভিন্ন এলাকা থেকে মোট 9টি বাদুড় ধরা হয়েছিল। প্রতিটি বাদুড়ের শরীর থেকে 3 ধরনের সোয়াব নিয়ে RT-PCR পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে দেখা গেছে সব বাদুড়ই নিপা ভাইরাসের জন্য নেগেটিভ, তবে একটিতে অ্যান্টিবডির উপস্থিতি পাওয়া গেছে, যা থেকে স্পষ্ট হয় ওই বাদুড় অতীতে নিপার সংক্রমণ বহন করেছিল। অর্থাৎ বর্তমানে কোনো বাদুড়ের শরীরে ভাইরাস নেই। তবে মহিলা নার্সের মৃত্যুর ঘটনায় নিপা ভাইরাস নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ল। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈর্ষা করেন নির্মলা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর যোগ্যতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। নির্মলাকে ঝগড়ুটে গোছের বলেও মন্তব্য করেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। কল্যাণের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। নির্মলাকে নিশানা করে এদিন কল্যাণ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্ভব ঈর্ষা করেন নির্মলা সীতারামন। এটা আমি আজ থেকে দেখছি না, গত 7 থেকে 8 বছর ধরে দেখছি। কেন তিনি এত ঈর্ষাপরায়ণ? উনি জীবনে কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না, জীবনে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না, উনি জীবনে কোনোদিন প্রদেশের নেত্রীও হতে পারবেন না। রাজ্যসভা থেকে তাকে জিতিয়ে এনে রাখা হয়, জানি না কিসের কারণে, যাকে তাকে অর্থমন্ত্রী বলতে পারে। অন্যথায় তার অর্থ বিষয়ক ব্যাপার সামলানোর সামর্থ্য নেই, এ বিষয়ে বলার কোনো অভিজ্ঞতা নেই, একটু ঝগড়ুটে গোছের উনি। কল্যাণের মন্তব্য নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মন্তব্য নিয়ে কিছু বলার আগে জানতে চাই তার হাতে বোতল ছিল কিনা। হাতে বোতল নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে কি করেছেন তা আপনারা সবাই জানেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এখন অভ্যাস হয়ে গিয়েছে তার নেত্রী এবং যুবরাজের মনোযোগ আকর্ষণ করা। সেই মনোযোগ আকর্ষণ করে কল্যাণ চাইছেন আগে লোকসভায় তিনি তৃণমূলের যে পদে ছিলেন সেই পদ পাওয়া। তার জন্য তৃণমূলের অন্যরা যেভাবে প্রতিক্রিয়া দেন তার থেকে আরও আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া দিতে যাচ্ছে। প্রসঙ্গত, গতকাল সংসদে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্মলা সীতারামন। দুর্গাপুর মেডিকেল কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ প্রসঙ্গ তোলেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন তিনি। নদিয়ার কালীগঞ্জে বোমাবাজিতে তামান্না খাতুনের মৃত্যুর কথা তোলেন তিনি। তারপরই বলেন, বাংলায় বোমা চলে, আইন চলে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই মন্তব্যেরই জবাব দিতে গিয়ে নির্মলাকে বেনজির আক্রমণ করলেন কল্যাণ।
শিয়রে বিধানসভা নির্বাচন, তার মধ্যে বাংলায় চলছে এসআইআর পর্ব। আর এই আবহেই বিতর্ক তৈরি হয়েছে বিজেপির বিরুদ্ধে। এবার বিজেপি নেতার সাগরেদদের নাম জড়িয়েছে বালি মাফিয়াদের সঙ্গে যোগ রাখা নিয়ে। বিজেপি নেতার নির্দেশেই তার সাঙ্গপাঙ্গদের নিয়ে নানা ঘাট থেকে তোলা আদায় করা হতো বলে অভিযোগ। এই অভিযোগ পুলিশেও জানানো হয়েছে। পুলিশ উদ্যোগ নিলেও পরে কেন্দ্রীয় এজেন্সি তদন্তে নামায় পুলিশকে সরে যেতে হয়। যদিও এই কাজে বিজেপি নেতা সহ সাগরেদদের নাম উঠে আসতেই তদন্ত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সিবিআই বলে সূত্রের খবর। এদিকে এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই বর্ধমানের বাসিন্দাদের দাবি, কয়েকজন বিজেপি নেতার সঙ্গে গলসি খণ্ডঘোষের বালি মাফিয়াদের যোগ আছে, আর তাই ইডি বা সিবিআই মুখ ফিরিয়ে রয়েছে। এই জেলায় বালি পাচার নিয়ে আগেও বহুবার অভিযোগ উঠেছে। গলসির এক মাফিয়ার বিরুদ্ধে নকল চালান তৈরি করে কোটি কোটি টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে। তারপরও ইডি ঘটনার তদন্ত করেনি। অথচ নকল চালান তৈরির জন্য ঝাড়গ্রামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ধরপাকড় করেছে। পুলিশ সূত্রে খবর, গলসির গোহগ্রাম এলাকায় ওই ব্যবসায়ী বালি মজুত করে। তারপর তদন্তে নেমে পুলিশ গোহগ্রামে অবৈধ বালি মজুতের খবর পায়। তদন্ত করে দেখার জন্য কেন্দ্রীয় এজেন্সির অফিসাররা গোহগ্রামে এসেছিলেন, কিন্তু কোনো বালি মাফিয়ার বিরুদ্ধে তাঁরা ব্যবস্থা নেননি। এই ঘটনায় পুলিশ শিকড় পর্যন্ত পৌঁছতে চাইছে। অন্যদিকে বিজেপির এই নেতা অত্যন্ত প্রভাবশালী বলে অভিযোগ উঠেছে। পুলিশ এখন তোলাবাজির বিষয়টিকে সামনে রেখে তদন্ত করছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস নেতা দেবু টুডু বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি বিজেপির অঙ্গুলি হেলনে চলে। যেসব মাফিয়া ওদের দলীয় নেতৃত্বকে তোলা দেয় তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হবে না। গলসি খণ্ডঘোষ ছাড়াও বাঁকুড়ার একাধিক বালির ঘাট থেকে বিজেপির ওই নেতা তোলা আদায় করে বলে আমাদের কাছে খবর আছে। কেন্দ্রীয় সংস্থার ভয় দেখিয়েই এই তোলা আদায় করে তারা। তবে পুলিশ ছাড়বে না, তোলাবাজরা রক্ষা পাবে না। এছাড়া বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি নেতার নাম বালি মাফিয়াদের সঙ্গে জড়িয়ে যাওয়ায় অস্বস্তি চরমে উঠেছে গেরুয়া শিবিরের নেতাদের। তবে তারা এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন। তবে স্থানীয় সূত্রে খবর, 1.5 বছর ধরে অবৈধ বালি মাফিয়াদের দৌরাত্ম্য অনেকটাই কমেছে। পুলিশ সবসময় কড়া পদক্ষেপ করেছে, কিন্তু আগে গলসি খণ্ডঘোষ জামালপুর এবং মঙ্গলকোট এলাকায় বালি মাফিয়ারা দাপট দেখাতো। এখন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অন্য কৌশলে বালি লুট করে থাকে। তারা যতটা এলাকা লিজ পেয়েছে সেটার থেকে অনেকটা বেশি জায়গা থেকে বালি তুলছে। এই সুযোগকে বিজেপি নেতা কাজে লাগিয়েছেন। তোলা না দিলে ইডি সিবিআই দিয়ে তদন্ত করানোর হুমকি দিয়েই ওই বিজেপি নেতা বাজিমাত করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে রাজ্য সরকার ইতিমধ্যে 8,505 জন গ্রুপ বি কর্মীর বায়োডেটা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে এই তালিকা ঘিরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের পক্ষ থেকে কিছু প্রশ্ন তোলা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে দিল্লি সফর শেষে সিইও মনোজ আগরওয়াল বুধবার রাতে রাজ্যে ফিরেছেন। সেই কারণেই ওই দিন সংশ্লিষ্ট কর্মীদের নিয়োগপত্র দেওয়া সম্ভব হয়নি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকেই ধাপে ধাপে নিয়োগপত্র বিতরণ শুরু হবে। আদালতের নির্দেশ মেনে গ্রুপ বি কর্মীদের একটি বড় অংশ বুধবার বিভিন্ন জেলা নির্বাচন আধিকারিক দপ্তরে হাজিরা দিয়েছেন। তবে তাদের নির্দিষ্ট দায়িত্ব বা কাজের ক্ষেত্র এখনও স্পষ্টভাবে জানানো হয়নি বলে জানা যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত নতুন সূচি অনুযায়ী আগামী শনিবার মধ্যে শুনানি প্রক্রিয়া শেষ হবে। পাশাপাশি 21শে ফেব্রুয়ারির মধ্যে স্ক্রুটিনি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আসন্ন রাজ্য নির্বাচনের প্রস্তুতিতে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে নতুন করে বুথ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সিইও দপ্তরের তরফে কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান মিলিয়ে মোট 78টি বেসরকারি আবাসন ও বহুতলে বুথ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিটি বুথে আনুমানিক 400 থেকে 1000 জন ভোটার থাকবেন বলে প্রাথমিকভাবে ধরা হয়েছে। আগামী 25শে ফেব্রুয়ারি এই প্রস্তাব নিয়ে পর্যালোচনা বৈঠক হবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে রাজ্যে মোট বুথের সংখ্যা 80,681। নির্বাচন কমিশন প্রতি বুথে সর্বাধিক 1,200 জন ভোটার রাখার পরিকল্পনা করেছে। সেই হিসাবে বুথের সংখ্যা প্রায় 94,000-এ পৌঁছতে পারে। তবে সার প্রক্রিয়ায় খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 58 লক্ষ নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ গেলে বুথের সংখ্যা কিছুটা কমতে পারে বলেই মনে করা হচ্ছে। শিয়রে বিধানসভা নির্বাচন, তার মধ্যে বাংলায় চলছে এসআইআর পর্ব, আর তাতে হেনস্থায় জর্জরিত বাংলার মানুষজন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের অধিকার স্বার্থে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছেন। তাতে হেনস্থার রেস কিছুটা কমেছে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমাও বেড়েছে। আগামী 28শে ফেব্রুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত ভোটার তালিকা। আর এই চূড়ান্ত ভোটার তালিকাকেই এখন তরুপের তাস করতে চাইছে বঙ্গ বিজেপি। এই কারণে গেরুয়া শিবির প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে, যা নিয়ে এখন জোরচর্চা
চর্চা শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এদিকে ওই ভোটার তালিকা প্রকাশ পেলে 3 ধরনের পরিকল্পনা বাস্তবায়িত করার চেষ্টা করবে বঙ্গ বিজেপি। সেই মতো ছক কষা হয়েছে। এক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেলেই যে বিধানসভা কেন্দ্রগুলি তৃণমূল কংগ্রেস নিজেদের গড় বলে দাবি করে, সেখানে বেশ কিছু ভোটারকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হবে। তা নিয়ে নির্বাচন কমিশনের উপর চাপ তৈরি করা হবে। এমনকি তৃণমূল কংগ্রেস যদি সেটার প্রেক্ষিতে বিরোধিতা করে, তাহলে বিজেপি তা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবে বলে সূত্রের খবর। এটাই প্রথম পরিকল্পনা বঙ্গ বিজেপি নেতাদের। অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আরও 2টি পদক্ষেপ করবে বঙ্গ বিজেপির নেতারা। তা নিয়েও এখন ছক কষা হচ্ছে। যদি দেখা যায় কোনো বৈধ ভোটার বাদ পড়েছে এবং তা নিয়ে তৃণমূল উদ্যোগী ভূমিকা নিয়েছে, তাহলে সেটা সরাসরি বিরোধিতা করা হবে। শুধু তাই নয়, ওই ভোটার সম্পর্কে নানা তথ্য তৈরি করে নির্বাচন কমিশনের উপর চাপ দেওয়া হবে, যাতে সেসব নাম তালিকায় জায়গা না পায় বলে সূত্রের খবর। কদিন আগেই এসআইআর নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, নো এসআইআর নো ভোট। ভোটার তালিকা থেকে রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাদ দিতে হবে। আর বিজেপি যেসব ফর্ম জমা দিতে পারেনি, সেগুলি নির্বাচন কমিশনকে জমা নিতে হবে। এছাড়া বিজেপির ওইসব ফর্মেই বৈধ ভোটারদের বাদ দেওয়ার বিষয়টি রয়েছে। তার উপর খসড়া ভোটার তালিকায় কোনো রোহিঙ্গা অথবা বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে বলে দাবি করেনি নির্বাচন কমিশন। তাতে চাপ আরও বেড়েছে পদ্ম নেতাদের। তাই তৃতীয় পথও খোলা রাখছে তারা। তৃণমূল কংগ্রেস যদি চূড়ান্ত ভোটার তালিকা মেনে নেয়, তাহলে যেন তেন প্রকারে এই নির্বাচন ভেস্তে দিতে চাই গেরুয়া শিবির, যাতে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার মতো পরিস্থিতি তৈরি হয় বলে সূত্রের খবর। যদিও সেটা কতটা সম্ভব তা নিয়ে সংশয় রয়েছে, তবে এই 3 পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে। এবার অনুব্রত মণ্ডল ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে বিজেপির হয়ে ভোট করানোর পরামর্শ দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তা নিয়ে তুঙ্গে বিতর্ক। যদিও এসবকে গুরুত্ব দিতে নারাজ অনুব্রত। সৌমিত্রকে পাগল ছাগল বলে কটাক্ষ করলেন তিনি। এদিকে সঠিক সময়ে জবাব দেবেন বলে মন্তব্য করলেন চন্দ্রনাথ সিনহা। গতকাল শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটে বিজেপির চাকরি চাই বাংলা কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ। সেখানেই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভিতরে ভিতরে বিজেপির হয়ে ভোট করান। জীবনে অনেক পাপ করেছেন, দয়া করে এবার সনাতনীদের হয়ে কাজ করুন। আপনি বাড়িতে থেকে সনাতনীদের পক্ষে ভোট করুন। সনাতনী মানে বিজেপির হয়ে ভিতর ভিতর ভোট করুন, তাতে আগামী প্রজন্ম ভালো থাকবে। অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, আপনি ভোটে দাঁড়াতে পারেন, কিন্তু আপনার পাড়ার লোকও আপনাকে ভোট দেয় না। আপনি নিজেই আক্ষেপ করেছেন। মুখ্যমন্ত্রী যদি আপনাকে টিকিট দেয়, তা সত্ত্বেও আপনি বিজেপির হয়ে ভোট করুন। আপনাকে অস্তিত্ব রাখতে হলে এখন ঘরবাড়ি রাখতে হবে, বিজেপির হয়ে ভোট করুন। পাশাপাশি তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগও তোলেন তিনি। এদিন সৌমিত্রর হুঁশিয়ারি পাল্টাও দিয়েছেন অনুব্রত। এদিন বোলপুরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মদের দোকান খুললেই সবাই মাতাল হয় না, আর পুজোর জোগাড় করলেই কেউ পুরোহিত হয় না। ছাগল কি খায় আর পাগল কি বলে তার ঠিক নেই। আমি যদি বিজেপিতে যেতাম, তাহলে কি জেল খাটতাম? নিশ্চয়ই খাটতাম না। 230 থেকে 235টি আসন পাবো আমরা। বিজেপির রাজ্য সভাপতি কিছু বলেছে, একজন যা খুশি বলে দিলেই তা সত্যি হয়ে যায় না। অন্যদিকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, যা বলার অনুব্রত মণ্ডল বলেছেন, সঠিক সময়ে প্রয়োজনীয় জবাব দেওয়া হবে। কলকাতা থেকে ব্রিটিশেরা দেশের রাজধানী দিল্লিতে সরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়ার পরে রায়সিনা হিলসের উপরে তৈরি হয়েছিল নর্থ ব্লক এবং সাউথ ব্লক। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমল থেকে সেই সাউথ ব্লকেই প্রধানমন্ত্রী দপ্তর বা পিএমওর কাজ চলে আসছে। সেখান থেকে প্রধানমন্ত্রী দপ্তর সরে যাচ্ছে নতুন তৈরি এক্সিকিউটিভ কনক্লেভে, যার নামকরণ হয়েছে সেবা তীর্থ। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাউথ ব্লকের দপ্তর খালি করা হবে। তারপরেই শুরু হবে স্থানান্তর প্রক্রিয়া। তবে ঠিকানা বদলের আগে বর্তমান দপ্তরে মন্ত্রিসভার বৈঠকও সারবেন প্রধানমন্ত্রী। মোদী সরকারের সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে 10টি নতুন বহুতল সচিবালয় ভবন তৈরি করে সেখানে সমস্ত মন্ত্রক সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নর্থ ব্লক থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, অর্থ মন্ত্রকের অধিকাংশ দপ্তর সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে তৈরি কর্তব্য ভবনে সরে গিয়েছে। নর্থ ব্লক ও সাউথ ব্লক পুরোপুরি ফাঁকা হয়ে গেলে সেখানে জাদুঘর তৈরির পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। প্রধানমন্ত্রী দপ্তর সরে যাবে নর্থ ব্লকের পিছনে দারাসুকো রোডে তৈরি প্রথম এক্সিকিউটিভ কনক্লেভে। তার পাশে প্রধানমন্ত্রীর নতুন বাসভবন তৈরির কাজও চলছে। সরকারি সূত্রে খবর, গত 14 অক্টোবর থেকে পর্যায়ক্রমে ঠিকানা বদলের কাজ শুরু হয়ে গিয়েছে। ক্যাবিনেট সচিব টিভি সোমনাথ এ ব্যাপারে
চিফ অব ডিফেন্স স্টাফ এবং সশস্ত্র বাহিনীর 3 শাখার প্রধানদের সঙ্গে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কার্স ডেভেলপমেন্ট নির্মিত সেবাতীর্থ 2-এ জরুরি বৈঠকও করছেন। প্রসঙ্গত 2016 সালের সেপ্টেম্বরে রাতারাতি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ঠিকানা বদলে গিয়েছিল। রেসকোর্স রোডের পরিবর্তে প্রধানমন্ত্রী বাংলোর রাস্তাটির নাম লোককল্যাণ মার্গ হয়ে যাওয়ায় কারণেই তার ঠিকানা বদল হয়েছিল। বামেদের সঙ্গে সম্পর্ক এখন অতীত, একাই চলবে কংগ্রেস। দলীয় সম্মেলনে আবারও একথা সাফ জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কেন্দ্রীয় পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর প্রকাশ্য সভায় এই সিদ্ধান্তেই সায় দিলেন। প্রদেশ সভাপতি বলেন, কংগ্রেস ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। হুমায়ুন কবির ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ভোটে ফায়দা তোলার চেষ্টা করছে। সেই হুমায়ুন কবিরের সঙ্গে গোপন বৈঠক সেরেছেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম, অর্থাৎ পরোক্ষভাবে হুমায়ুন কবিরকে প্রশ্রয় দিচ্ছে। কংগ্রেস ধর্মীয় বিভাজনকারীদের সঙ্গে থাকতে চায় না। মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের গোপন বৈঠকের পরে কি এই সিদ্ধান্ত? এই প্রশ্নের জবাবে সরাসরি উত্তর এড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, বামেদের সঙ্গে আগে যা কিছু সম্পর্ক ছিল সেসব এখন অতীত। সাধারণ কর্মী ও আপামর মানুষের মতামতকে মান্যতা দিয়েই আমরা একা লড়াই করব। রাজ্যে সমস্ত আসনে প্রার্থী দেব। প্রদেশ সভাপতি বলেন, কংগ্রেস ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে ছিল, আছে এবং থাকবে। হুমায়ুন কবির ধর্মীয় আবেগকে হাতিয়ার করে ভোটে ফায়দা তোলার চেষ্টা করছে। সেই হুমায়ুন কবিরের সঙ্গে গোপন বৈঠক সেরেছেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক মোহাম্মদ সেলিম, অর্থাৎ পরোক্ষভাবে হুমায়ুন কবিরকে প্রশ্রয় দিচ্ছে। কংগ্রেস ধর্মীয় বিভাজনকারীদের সঙ্গে থাকতে চায় না। গোলাম আহমদ মীর বলেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ কেন্দ্রীয় নেতৃত্ব সাধারণ কর্মীদের দাবিকেই মান্যতা দিয়েছেন। দল পশ্চিমবঙ্গে এককভাবে ভোটে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার কাটোয়া শহরের রবীন্দ্র পরিষদ হলে কর্মী সম্মেলনের আয়োজন করে কংগ্রেস। এই সভায় উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দলের বিশেষ পর্যবেক্ষক ত্রিপুরার বিধায়ক সুদীপ রায় বর্মন সহ কংগ্রেসের রাজ্য ও জেলা কমিটির অন্যান্য নেতৃত্ববৃন্দ। 2016 সালে বামেদের সঙ্গে জোট করে লড়াই করে কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান বিরোধী দল হয়েছিল। 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস, বামফ্রন্ট ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একত্রে জোট করে লড়াই করেছিল, কিন্তু সেই নির্বাচনে কংগ্রেস একটিও আসনে জয় পায়নি। সেই ফলাফল রাজ্যে দলের সাংগঠনিক দুর্বলতা এবং রাজনৈতিক কৌশল নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছিল। 2026 বিধানসভা নির্বাচনের মুখে রাজ্য রাজনীতিতে হুমায়ুন কবিরের দল জনতা উন্নয়ন পার্টিকে ঘিরে জোটের সমীকরণ বদলাতে চলেছে বলে ধারণা রাজনৈতিক মহলের। ইতিমধ্যে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রাজনৈতিক মহলের খবর, সিপিএম হুমায়ুন বৈঠক সহজভাবে মেনে নিতে পারছেন না কংগ্রেস। শুভঙ্কর সরকার এদিন বলেন, বর্তমান সময়ের দাবি অনুযায়ী আমরা একাই লড়ব। আমাদের কর্মীরা রাজ্য নেতৃত্বের কাছে তেমনটাই বলেছিলেন। আমরা সেটা কেন্দ্রীয় নেতৃত্বকে জানাই। প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, এখন রাজনীতির সঙ্গে ধর্ম জড়িয়ে গিয়েছে। একটা অদ্ভুত সামাজিক বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজন কিভাবে প্রতিরোধ করা যায় সেটাই চ্যালেঞ্জ। আমরা বরাবরই ধর্মীয় বিভাজনের বিপক্ষে। কংগ্রেস নেতৃত্বের মতে এবার তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয়ের বিরুদ্ধেই শক্তিশালী বিকল্প হিসাবে নিজেদের তুলে ধরতে চায় দল। পাশাপাশি সিপিএমের সঙ্গে দূরত্ব বজায় রাখতে চাইছে তারা।